নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। দারুণ কাটুক আপনাদের আগামী দিনগুলো। ইউটিউবে কমেন্ট সেকশনে এখন যে নতুন ফিচারটা এসছে, অর্থাৎ হাইপ ফিচার, আমরা সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ করব, দয়া করে সেই ফিচারটাতে আমাদেরকে হাইপ করুন, যাতে ইউটিউব অ্যালগোরিদমে আমাদের একটু সুবিধা হয়। আজ গল্প পাঠে মৃন্ময় মান্না, গোসাইয়ের ভূমিকায় আবির অধিকারী, নগেন্দ্র ও দীপকের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অতুলের ভূমিকায় অতনু, দোকানির ভূমিকায় সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, দেবাশিস জানার কলমে রাজেন্দ্র ভিলার রহস্য। আমার পরিচয় তো আপনারা সবাই পেয়েছেন। আচ্ছা, আরেকবার বলে দিই, আমি তমাল সান্যাল, একজন প্রাইভেট ডিটেকটিভ এবং লেখক। মানে যে কেসগুলো সলভ করি সেগুলোই কলমের কালিতে ফুটিয়ে তুলি, এই যা। আজও একটা নতুন গল্প নিয়ে হাজির। শুনতে চান তো? তাহলে শুরু করি। সেদিন বিকেলের দিকে পড়ার টেবিলে কিছু ব্যক্তিগত কাজ করছিলাম। হরিপদ আমাকে সে বলল কারা যেন আমার সাথে দেখা করতে এসেছে। দেখা করতে আসা মানেই তো নতুন কেস। আমি বললাম, বসার ঘরে বসতে বল, আর একটু চা করে আন ওদের, আর আমার জন্য একটু আনিস। ও চলে গেল। ও, হরিপদকে নিশ্চয়ই ভাবছেন, তাই না? ও আমার বাড়িতেই কাজ করে। তো খানিক বাদে কাজটা সেরে বসার ঘরে গিয়ে দেখি 3জন লোক বসে আছে। সবার বয়স আনুমানিক এই 40 থেকে 42-এর মধ্যে হবে, এর বেশি না। ঘরে ঢুকতেই উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। আমিও প্রত্যুত্তরে নমস্কার করে বসতে বললাম। আমিও গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তাদের মধ্যে একজন শুরু করলেন, আমরা নিশ্চিন্দিপুর থেকে আসছি, আর কয়েক মাস ধরে না খুব বিপদের মধ্যে আছি। আমি বললাম, মানুষ বিপদে পড়লেই তো আমার কাছে আসে, বলুন কি বিপদ? আমাদের গ্রামে এক রাজপ্রাসাদ আছে, নাম রাজেন্দ্র ভিলা। ওখানে যেই থাকতে আসে তাকেই মেরে ফেলা হয়। গ্রামের লোকের ধারণা ওখানে কোনো অশরীরী আছে, মানে ভূত, এরকম কিছু আর কি। তখনই হরিপদর আগমন হলো চা নিয়ে। আমি হরিপদর দিকে তাকিয়ে মুচকে হেসে বললাম, হরি, এনাদের বলে দিস নি যে আমি ওঝাতান্ত্রিকের কাজ করি না? সে তো মাথা নেড়ে বলল, এই না তো বাবু, ওনারা তো জিজ্ঞাসা করেননি। আমি আবার হেসে ওনাদের বললাম, হ্যাঁ, আমি তো গোয়েন্দা, তান্ত্রিক তো নই। মশাই, মজা করবেন নি, এই যুগে ভূত বলে কিছু হয় না, এটা একটা গুজব। আমরা জানতে চাই এটার পেছনে কে বা কি আছে, তাই আপনার কাছে আসা। বলেই ফোনে থাকা ছবিটা আমায় দেখালো। বললেন, দেখুন কি নৃশংসভাবে মেরেছে, দেখুন দেখুন। আমি চায়ের কাপগুলো হাতে হাতে দিয়ে নিজের জন্য এক কাপ চা নিয়ে অন্য হাতে ফোনটা নিয়ে ছবিটা দেখতে লাগলাম। দেখি তো আমার পুরো শরীর শিহরণ খেলে গেল। কি সাংঘাতিক ছবি! একটা পায়ের হাঁটু থেকে বাকিটা নেই, অন্য পায়ের উপর মাংস নেই, শুধু সাদা হাড়টা আছে লাল রক্তে মেশানো। মাথার পিছনটা চিবিয়ে খাওয়া, চোখ দুটো খুবলে খাওয়া, হাত দুটোর মধ্যে একটা নেই, আর একটা দেখে মনে হলো চিবিয়ে খেয়ে আবার মুখ থেকে বার করেছে, ওই মানে যাকে উগড়ে দেওয়া বলে। পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে, সাথে লাল লাল রক্ত। আর দেখতে পারলাম না, চাটাও আর খেতে পারলাম না।
চা রেখে বললাম, কোনো হিংস্র প্রাণী হতে পারে হয়তো। তো তিনি বললেন, একে প্রাণী হলে তো পুরোটাই খেত, আর তাছাড়া সে তো কোথাও নিয়ে চলে যেত, রেখে তো যেত না। কেউ দেখতে পেল না? এ তো 2 দিন ধরে নিখোঁজ ছিল, তারপর যেদিন পেলাম সেদিনই এই অবস্থা। আগেও 3টে হইছে। বাড়ির মালিক কিছু করছে না? না না, উনি চান না কেউ জানুক এটার ব্যাপারে, তাহলে কেউ আর আসবেনি ওই বাড়িতে। অনেক পুরনো বাড়ি তো, তাই মাঝে মধ্যে কেউ কেউ থাকতে আসে, বেশ মোটা টাকা ভাড়াও দেয়। থানায় যাননি? আর সেখানেও নগেন্দ্র বাবুর মানে বাড়ির মালিকের সাথে যোগ আছে, কিছু করবে না, বাধ্য হয়ে আপনার কাছে এসেছি, কিছু করেন। বাড়ির মালিক থাকে না? না, আগে থাকতো, এখন ওই বাড়ি থেকে অনেকটা দূরে বাড়ি করি, সেখানেই আসে। কে কে থাকেন বাড়িতে? নগেন্দ্র বাবুর স্ত্রীর সাথে থাকে, আর ছোট ছেলে। বলেই থেমে গিয়ে বাকিদের দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন নিজেদের মধ্যে কিছু বললেন। তারপর আমাকে আবার বলতে শুরু করলো, মানে ছেলে মহেন্দ্র বাইরে থাকে, চাকরি করে সেখানে, পরিবার নিয়ে থাকে, আর ওই পুরনো বাড়িতে কেউ থাকে না। কি নাম বললেন বাড়িটার? রাজেন্দ্র ভিলা। বাহ, বেশ ইন্টারেস্টিং নাম তো। তা রাজেন্দ্র বুঝি কোনো পূর্বপুরুষের নাম? এতক্ষণ একজনই আমার সাথে কথা বলছিল, কিন্তু আমার এই প্রশ্ন শুনে অন্য একজন বলল, না, ওটা। বলার পরই বাকি দুজনের মুখের দিকে এমন ভাবে তাকালো যে সে আর কিছু বলার সাহসই পেল না। আমি পুরো ঘটনাটা দেখেও না দেখার ভান করে বললাম, তাহলে তাহলে কার নাম? এরপর আমার একটা জরুরি কল আসাতে ওরা কি উত্তর দিল কি আদৌ উত্তর দিল না সেটা কিছুই শুনতে পেলাম না। ওদের তাড়াতাড়ি বিদায় জানিয়ে পরে যাব এ কথা জানিয়ে ফোনটা নিয়ে ভেতরে চলে গেলাম। সেদিনের পর আমার ব্যক্তিগত কাজের চাপে ওই ঘটনার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। মনে না রাখার আরো একটি কারণ হলো, আমি ভেবেই নিয়েছিলাম কোনো হিংস্র প্রাণী হবে হয়তো, যারা মাংস খায়। বাঘসিংহ হলেও হতে পারে, হয়তো কোনো মাংসাশী হিংস্র প্রাণী শিকারে বেরিয়েছিল। কিন্তু আমার ভুল ভাঙলো আবার যখন একই ঘটনার পুনরাবৃত্তি হলো। যদি ওদের কথা মতো এরকম একই ঘটনা আগেও ঘটেছে। শীতের বিকেলে পড়ন্ত রোদ্দুরে চেয়ারের শরীরটা হেলিয়ে দিয়ে গল্পের বই পড়ছিলাম। ঠিক তখনই আগমন হলো পূর্ব পরিচিত নিশ্চিন্তপুরের সেই বাসিন্দাদের। তবে এবার 3 জন না, 2 জন। যাকে কথা বলতে গিয়ে আটকে দেওয়া হয়েছিল সে আসেনি, বোধহয় বেফাস কিছু বলে দেবে তাই সঙ্গে করেনি। দেখেই বোঝা গেল তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এসেই বললেন, আপনি তো ভূত বলে মজা করে উড়িয়ে দিয়েছিলেন, দেখুন আবার এক জিনিস। মোবাইলে ছবিটা বের করে আমার হাতে দিতেই দেখলাম আরো এক নৃশংস হত্যা, যেটা আত্মহত্যা কখনোই নয়। ছবিটা ছিল অনেকটা এরকম, পুরো মাথাটা নেই, একটা হাত কামড়ে খাওয়া, একটা পায়ের পুরোটা নেই, আর একটা হাঁটু পর্যন্ত নেই। বুক থেকে পেটটা কেটে ভেতরের অঙ্গগুলো বের করে নেওয়া হয়েছে, যেমন হৃৎপিণ্ড নেই, 2টো কিডনি নেই। দেখলে মনে হবে যেন কোনো অভিজ্ঞ মানুষ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কেটে বের করে নিয়েছে। পুরো পেটটা কেটে চিড়ে দেওয়া হয়েছে। দেখলে মনে হবে কোনো ডাক্তার অপারেশন করার পর আর সেলাই করেনি। কি বিভৎস লাগছে দেখতে। ভালো করে পর্যবেক্ষণ করলাম ছবিটা। কোথাও যেন এবার আমারও মনে হলো এটা তো কোনো শিকারী হিংস্র জানোয়ার হতে পারে না, কারণ বড় সাইজের ক্যানাইনের চিহ্নই তো নেই। মানুষের সামনের 2টো বড় দাঁতের পর দুপাশে যে 2টো দাঁত থাকে তীরের ফলার মতো দেখতে, সেই দাঁতগুলোর নামই হলো ক্যানাইন। এই দাঁতের সাহায্যে গভীর ক্ষত করা যায়। যেসব প্রাণীর শিকার করে কাঁচা মাংস খায় সাধারণত তাদের ক্যানাইনের সাইজ বড় এবং অনেক তীক্ষ্ণ হয়, যাতে খুব সহজেই মাংস ছিঁড়ে খেতে সুবিধা হয়।
যেমন বাঘ, সিংহ, তাছাড়া শিয়াল ইত্যাদি প্রাণীর ক্যানাইন খুব তীক্ষ্ণ হয়। মানুষ রান্না করা সেদ্ধ মাংস খায়, ফলে তাদের ক্যানাইন এতটা তীক্ষ্ণ না হলেও চলে, আর সাইজেও ছোটই হয়। সেরকম কোনো গভীর ক্ষত দেখতেই পেলাম না। আর তাছাড়া ওই গ্রামের ধারে পাশে কেন প্রায় 1000 কিলোমিটারের মধ্যেও এমন কোনো গভীর জঙ্গল নেই যেখানে বাঘ থাকতে পারে। আর সিংহের তো প্রশ্নই ওঠে না। আর হায়না বা নেকড়ে জাতীয় যে সমস্ত মাংসাশী প্রাণী আমাদের দেশে পাওয়া যায়, তাদের এতটা সাহস হবে না যে একটা জীবন্ত মানুষকে খেয়ে ফেলবে। যদি জলে বলি তাহলে কুমির হতে পারে, কিন্তু সে তো জলে টেনে নিয়ে যাবে, ডাঙায় তো রাখবে না। তাহলে কি হতে পারে? ওখানে গিয়ে না দেখলে বোঝা মুশকিল। আমি জিজ্ঞাসা করলাম, কোনো কি নির্দিষ্ট দিন বা তারিখ ধরে হচ্ছে এগুলো? মাথা নেড়ে বলল, না, সেরকম কিছু না। তবে এতদিন যতগুলো মারা গেছে সবাই ওই রাজবাড়িতেই থেকেছিল, আর এগুলো রাত্রের দিকেই হচ্ছে। এক রাত্রে নিখোঁজ, আর তা 2 দিন পরেই এমন অবস্থায় পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, আগের গুলো কি এইভাবেই মারা গেছে? আগের গুলো কেউ দেখার আগেই নগেন্দ্রবাবু সরিয়ে দিয়েছে, আর সবাইকে বলে বেড়াচ্ছি তাদের কোনো রোগ ছিল তাই মারা গেছে। যেহেতু তারা একা একাই এসেছিল, সুতরাং কোনো প্রেমান নেই। তাহলে এই দুটোকে কিভাবে পেলেন? এরা একা আসেনি, এদের সাথে যারা এসেছিল তারাই গ্রামের লোককে খবর দিয়ে বিষয়টা জানায়। তাহলে তারা কিছু দেখেনি? না, সেরকম কিছু দেখি। এরা তো প্রথম দিন নিখোঁজ হয়, তারপর অন্যদিন নিশ্চয়ই এই অবস্থায় পাওয়া গেছে। তাহলে ওই একদিন বা 2 দিনের সাথে যারা এসেছিল তারা কি ওই বাড়িতেই ছিল নাকি? হ্যাঁ, আগাম ভাড়া দিয়েছিল তাই। তাহলে থানায় জানায়নি? আরে লাভ হয়নি জানিয়ে। একটা ঘটনা ঘটার কতদিন পর পরের ঘটনাটা ঘটছে? আরে সেরকম তো কোনো ঠিক নাই। প্রথম যেটা হয়েছিল তার প্রায় 2 মাস পর দ্বিতীয়টা। আবার দেখুন না, এই আজ থেকে 1 মাস আগেই আরেকটা ঘটনাটা ঘটেছে। তবে এটুকু বলতে পারি, ওই বাড়িতেই এই সব হচ্ছে। আরে আপনি যদি গিয়ে দেখেন খুব উপকার হয়, খুব উপকার হয়। কিন্তু আমার পারিশ্রমিকটা তো অনেকটাই বেশি, পোষাবে তো আপনাদের? ওসব নিয়ে ভাববেন নি, আমরা সবাই মিলে দিয়ে দেবো। শুধু আপনি খুঁজে দিলে এটুকুই অনুরোধ। আচ্ছা, আপনারা আসুন, আজ আমি আগামীকাল বা আগামী পরশু আসছি, কথা দিলাম। নিশ্চিন্তপুর এখান থেকে 150 কিলোমিটারের মতো হবে, সুতরাং এবেলা গিয়েই সেবেলা ফিরে আসা যায়। ব্যাস, বেরিয়ে পড়লাম আমার বাহন মহিন্দ্রা XUV 700 কে নিয়ে। চালকের আসনে আমিই বিদ্যমান, আর যাত্রী বলতেও আমি একাই। সাথে রইল একটা ব্যাগ, যাতে নিলাম একটা ডায়েরি, একটা লাল আর কালো কলম, একটা টর্চ, একটা ক্যামেরা, আর লাইসেন্স প্রাপ্ত একটা 0.22 রিভলভার। ডায়েরি কলমটা কিছু লেখার জন্য নিলাম, চোখে দেখে যদি ভুলে যাই তাই ছবি নেওয়ার জন্য ক্যামেরাটা নিলাম। যদিও মোবাইল আছে, তবু ক্যামেরা নেওয়াটাই ঠিক মনে হলো। পুরনো বাড়ি তো, তাই টর্চ আর নিজের আত্মরক্ষার্থে শত্রুকে ঘায়েল করতে রিভলভারটা নিলাম। সাথে খাবার জল আর নিজের মোবাইল। হরিকে ডেকে বললাম আমার আসতে হয়তো সন্ধে হয়ে যাবে, বলে বেরিয়ে পড়লাম। রাস্তা খুব একটা বেশি ছিল না, কিন্তু অজানা ছিল। তবুও রাস্তায় একে ওকে জিজ্ঞাসা করতে করতে অবশেষে বেলা 11টার দিকে পৌঁছে গেলাম নিশ্চিন্তপুর। সুন্দর গ্রাম। গ্রামটা খুব বড় নয়, প্রায় 90-100 ঘরের বসতি। ঘন জঙ্গল নেই ঠিকই, কিন্তু গাছপালার অভাব নেই। কাঁচা পাকা সব ধরনের বাড়ি আছে। মাঝখান দিয়ে পাকা রাস্তা চলে গেছে, তার 2 ধারে সবুজ ক্ষেত দেখলে মন জুড়িয়ে যায়। একটা মাঠে কিছু গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, রাস্তার ধারেও হাঁস মুরগি খেলে বেড়াচ্ছে, গাছে গাছে পাখি ডাকছে, কেউ কেউ মাঠে কাজ করছে। মাঠে দেখলে মনে হয় যেন সর্ষে ফুলের মেলা বসেছে। মনে হয় যেন আমি আসার খবর পেয়েই ওরা আমায় সংবর্ধনা জানাতে এসেছে। পাখির কলতানে তো বাতাস মুখরিত, সে বলার অপেক্ষা রাখে না। বাচ্চারা এক জায়গায় খেলাধুলা করছে, কেউ বা মারামারি করছে, কেউ বা কান্নাকাটি করছে, কেউ বা চিৎকার করছে।
এক কথায় অসাধারণ দৃশ্য। মনে হয় প্রকৃতি যেন তার নিজস্ব রং তুলে দিয়ে খুব দক্ষতার সাথে নিপুণ হাতে এগুলোকে সৃষ্টি করেছে, যার কোনো বিকল্প নেই। কিন্তু এই গ্রামেই ঘটে চলেছে সেই নৃশংস ঘটনা, যার কথা ভাবলে যেমন একদিকে গা শিউরে ওঠে, তেমনি এমন পরিবেশ দেখলে মনটা আনন্দে ভরে ওঠে। ভালো বা খারাপ দুটোই পাশাপাশি যে অবস্থান করে, সেটা যেন আমার মন মানতে নারাজ। জ্বলন্ত প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে, এসবই সত্য। কিন্তু তখন আমার মন প্রাণ একটা জুড়ে যেন একটা কথাই বারবার ঘুরছে, যে এত সুন্দর পরিবেশে কোনো অশুভ কিছু হতেই পারে না। সহজ সরল মানুষগুলোর হাসি খুশি মনটা দুঃখ দুশ্চিন্তায় ভরে যেতে পারে না, কখনো না, বা কখনোই না। আমার গাড়ি গ্রামে ঢুকতেই কিছুজন কৌতূহল হয়ে তাকালো আমার গাড়ির দিকে, কিন্তু কাছে এসে জিজ্ঞাসা করার সাহস পেল না। একটা দোকানের সামনে কিছু লোককে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করতে যাব, ঠিক সেই সময় মনে পড়ল এখান থেকে যারা আমার বাড়িতে গিয়ে আমার সাথে দেখা করেছিল তাদের তো নামটাই জানা হয়নি। অগত্যা ওদের কথা বাদ দিয়ে জিজ্ঞাসা করতে হলো, আচ্ছা শুনুন, এখানে রাজা নগেন্দ্রবাবুর বাড়িটা কোথায় বলবেন? কথাটা শুনেই যেন কিছুটা ভয় পেয়ে গিয়ে আমাকে ঘুরে জিজ্ঞাসা করলো, ওনার সাথেই দরকার নাকি ওনার বাড়ির সাথে? আমি বললাম দুটোর সাথেই। দেখো বাবা, ওই বাড়িতে যেন যেওনি, ওই বাড়ি ভালো নয়। কেন? ওই বাড়িতে ভূত দানব এইসব থাকে গো। বাড়িতে কেউ থাকলেই তাকে সিঁড়ে খায়। আমি বাবা বয়স্ক লোক, তোমায় গুরুজনের মতো পরামর্শ দিচ্ছি, ওখানে ভুলেও যেওনি। আপনারা কি কাউকে দেখেছেন? না, আমি দেখিনি, তবে অনেকেই দেখছে। আচ্ছা, আসলে এখান থেকে না কয়েকজন আমার কাছে গিয়ে দেখা করেছিল বাড়িতে কি আছে সেটা খোঁজার জন্য। আমার কথা শেষ না হতেই একজন ছোকরা মতো লোক উঠে বলল, আপনি তমাল বাবু? হ্যাঁ। সে বাকিদের উদ্দেশ্যে বলল, আরে বুঝলে না, আমাদের গোসাই আর কালু গিয়েছিল ওনার কাছে, আমরাই তো পাঠিয়েছিলাম। আমি আন্দাজ করলাম যারা আমার কাছে গিয়েছিল তাদের নাম গোসাই আর কালু, কিন্তু কোনটা কার নাম সেটা জানি না। আমি বললাম যে হ্যাঁ, দুজন গিয়েছিল, কিন্তু তাদের নাম জানি না। কথাটা শুনেই যেন আরও আতিথেয়তা বেড়ে গেল। তড়িঘড়ি করে একটা চেয়ারে আমাকে বসিয়ে এক কাপ চা আর কিছু বিস্কুট বাড়িয়ে দিল আমার সামনে। তারপর একজন বলল, যা নেপাল, গোসাইকে ডেকে আন। তৎক্ষণাৎ আর একজন ছুটল তাকে ডাকতে। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, বাহ, বেশ দারুণ চা করেছেন তো, তবে আরেকটু মিষ্টি দরকার ছিল আমার। যাক, বলুন কি কেস রাজাবাবুর? তাদের মধ্যে একজন বলতে লাগলেন, আগে রাজা এবং রাজার পরিবার ওই বাড়িতেই থাকতো। আসলে উনি রাজা নন, ওনার পূর্বপুরুষ রাজা ছিলেন, সেই সূত্রেই ওনাকে রাজা বলি। রাজা নগেন্দ্র নারায়ণ রায়। টাকা ছাড়া কিছুই বোঝেন না। আগে উনি ওই রাজেন্দ্র ভিলাতেই থাকতেন, কিন্তু বাড়ির কিছু অংশ ভেঙে পড়ায় উনি বেরিয়ে গিয়ে অন্যত্র বাড়ি করেছেন। আমি একটু বাধা দিয়ে বললাম, আচ্ছা তাহলে এখন রাজাবাবুর সোর্স অফ ইনকাম মানে আয় কোথা থেকে হয়? ওই যে বাড়িটা, ওটাই ভাড়া দেন। তাই তো ওগুলোকে গুজব বলে ছড়িয়ে দেন, কোনো সমাধান করতেও চান না, আর কাউকে করতেও দেন না। রোজ তো আর ওই বাড়িতে ভাড়াটিয়া আসে না, তখন কোথা থেকে আয় হয়? কিছু জমি আছে, এখনো ওনার ওখান থেকেই আসে। ওই যে দেখুন না, ওই তাল গাছ পর্যন্ত পুরোটাই ওনার। আচ্ছা, ওই দানবকে কেউ দেখেননি আপনারা? আসলে ওই বাড়িতেই আসে তো, আর বাড়িটা একটু এক ধারে, আশেপাশে কোনো বাড়ি নেই, তাই আমাদের চোখে পড়েনি। তবে কানু সোরেন বলছিল সে দেখেছে। কানু আবার মদ্যপান করে, তো কি দেখতে কি দেখেছে এখন। ঠিক এই সময় পূর্বপরিচিত গোসাইবাবুর আগমন হলো, যে আমার বাড়িতে আগে গিয়েছিল। হাতে পায়ে কাদার চিহ্ন, সম্ভবত মাঠে কাজ করছিল।
মাথায় গামছা বাঁধার ফলে প্রথমে ঠিক চিনতে পারিনি, পরে বুঝতে পারলাম। এসেই আমাকে নমস্কার জানিয়ে বলল, নমস্কার তমাল বাবু, খুব ভালো লাগলো আপনি এসছেন দেখে, অসংখ্য ধন্যবাদ। গোসাই আসার আগে যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গে ওই লোকটা বলে উঠল, আর একজন দেখেছে, ওই ওই পাড়ার হাড়ু মারার ছেলে নবীন। শুনেই হট্টগোল পড়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে তাদের হট্টগোলের ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। কিছুটা শোনার পর বুঝলাম নবীন বাচ্চা ছেলে। সে এক রাত্রে ওই বাড়ির পাশের রাস্তায় যাচ্ছিল, তখন সে দেখে একটা লোক ওই বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে, কাউকে যেন ডাকছে। কিন্তু গ্রামবাসী কিছুতেই মানতে রাজি নয় এটা, কারণ ভূতের দানবের চেহারা কখনো মানুষের মতো হয় না। সুতরাং সে ছেলে মানুষ, যা দেখেছে পুরোটাই ভুল। রাতের অন্ধকারে কি বলতে কি দেখেছে। হট্টগোল থামানোর জন্য আমি বললাম, গোসাই, আমি রাজবাবুর সাথে দেখা করতে চাই, তার সাথে সেই বাড়িটাও দেখতে চাই। গোসাই বলল, চলুন তাহলে চলুন। আপনি যে খুঁজতে এসেছেন সেটা রাজাবাবুকে বলবেন না, আর আমরা যে আপনাকে এখানে ডেকে এনেছি সেটাও বলবেন না। কি আশ্চর্য, তাহলে আমার পারিশ্রমিকটা কে দেবে? ওটা আমরাই দেব। দেখো, ভেবে বলছো তো? আমার পারিশ্রমিকটা কিন্তু একটু বেশি। তারপর একটু হেসে বললাম, আচ্ছা চলো, আগে তো পরিশ্রম করি, তারপর না হয় পারিশ্রমিক নিয়ে ভাববো। গোসাইকে গাড়িতে তুলে চললাম রাজবাড়ির দিকে। পথে যেতে যেতে গোসাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই কানু সোরেন কি সত্যি দেখেছে? আর তা তো বলতে পারবো নি, সে তো অর্ধেক সময় মদ খেয়ে থাকি, আর তাছাড়া বুড়া মানুষ, চোখেও ভালো দেখে না। অন্ধকার রাত জানি না কি দেখেছে। তাহলে তোমরা জানলে কিভাবে? আরে ওই তো চা দোকানে এসেই বলছিল একদিন। ওর সাথে একবার দেখা করতে চাই। আগে চলো রাজবাড়ি। রাজবাড়ি বলা ভুল, কারণ উনি এখনো রাজাও নন, আর এই নতুন বাড়িতে রাজা ছিলেনও না। উনি নিজেই থাকার জন্য আসল রাজবাড়িটা কিছু ভেঙে যাওয়াতে এরা বানিয়েছেন। বাড়ির দরজার সামনে গাড়ি এসে থামল। বাড়ির প্রধান দরজার দুপাশে দুটো সিংহের মূর্তি করা, একটা দারোয়ান দাঁড়িয়ে। অনেক কসরত করে ভুলিয়ে বুঝিয়ে অবশেষে দারোয়ানের কাছ থেকে অনুমতি পেলাম ভেতরে যাওয়ার। প্রধান দরজা পেরিয়ে একটা গাড়ি যাবার মতো সরু রাস্তা একদম উঠোন পর্যন্ত চলে গিয়েছে। সে রাস্তা বরাবর গিয়ে একজন কাজের লোকের থেকে জানতে পারলাম নগেন্দ্রবাবু বাগানের গাছে জল দিচ্ছেন। আমরা সোজাসুজি বাগানে গেলাম। আমরা না, বরং বলা ভালো আমি একাই, কারণ গোসাই মেন গেটের সামনে আমায় দেখিয়ে দিয়ে চলে গেছে। আমি দেখলাম একজন মালি ফুল গাছে জল দিচ্ছে, আর একজন দাঁড়িয়ে তার পরিচালনা করছেন। বেশভূষা কথাবার্তা শুনে মনে হলো ইনি নগেন্দ্রবাবু। আমাকে দেখতে পেয়েই বেশ ভারী গলায় বলে উঠলেন, কে চাই? আমি একটু থতমত খেয়ে আমতা আমতা করে বললাম, মানে আপনার রাজবাড়িটা। উনি আরো জোরে বললেন, মানে? আপনার এই রাজবাড়িটা অনেক পুরনো, তো তো ওটা নিয়ে কিছু লেখালেখি করতে চাই। আমি সামান্য লেখালেখি করি, পুরনো প্রাসাদ, পুরনো বাড়ি, এইসব নিয়েই আর কি। তো তাই ওই আপনার ওই বাড়িতে কিছুদিন থাকতে চাই। জিজ্ঞাসা করলেন, নাম কি? একটু বেশি ঘাবড়ে গিয়ে আসল নামটাই বলে ফেললাম, তমাল, তমালকান্ত সান্যাল। মনে ভয় হচ্ছিল যদি বুঝতে পেরে যায় আমার উদ্দেশ্য। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, নামটা যেন কোথায় শুনেছি। আমি বিপদ বুঝে কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, আগে ভাড়াটা কত? উনি নিজেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, যেন তাই হয়তো আমার কথা শুনতেই পাননি। আমি আবার বললাম, ভাড়াটা কত দেব? এবার বোধহয় আমার প্রশ্ন শুনতে পেলেন। বললেন, ভাড়া দিনে 1000 টাকা। একটা গোটা দিন, মানে দিন এবং রাত একসাথে কাটালে 800 টাকা। বা শুধু যদি একটা রাত্রের জন্য থাকেন, মানে সন্ধ্যায় আসেন সকালে চলে যান, তাহলেও 800 টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এমন অদ্ভুত নিয়ম কেন? আমার ইচ্ছে তাই। আমার বাড়ি, আমি কিভাবে ভাড়া সেট করব সেটা আমার ব্যাপার। আপনার পোষালে থাকবেন, না পোষালে থাকবেন না, ব্যাস।
কথাবার্তায় বোঝা গেল একটু খামখেয়ালি মানুষ, বেশি চটিয়ে লাভ নেই। বললাম, ঠিক আছে, একটু কি দেখা যেতে পারে? মানে আমি আমি অন্যদিন এসে রাত কাটাবো, আজ শুধু একটু দেখে যেতে চাই। দেখা যাবে? যান, উঠোনে গিয়ে দাঁড়ান, আমি কাজটা করে নিয়ে যাচ্ছি। আশ্চর্য মানুষ তো! আরে লোকে তো ঘরে গিয়েও বসতে বলে। যাকে আমি চুপচাপ উঠোনে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, দাঁড়িয়েই থাকলাম, বসলাম না। এই কারণেই যদি আবার চটে যান, উনি তো দাঁড়াতে বলেছেন, বসতে তো বলেননি। প্রায় 30 মিনিট দাঁড়ানোর পর উনি আসলেন। উনি আসতেই ঘরে একটু ঢুকে দেখার জন্য আমি জিজ্ঞাসা করলাম, একটু জল পাওয়া যাবে? কেন? একটু চোখে মুখে নেব। আবার মুখের দিকে তাকাতেই আমি আবার বললাম, একটু খেতামও। বাইরে গিয়ে খাবেন, আসুন। আর কি, অগত্যা যেতে হলো। এখন বাড়ির মালিক বাড়িতে আসতে না দিলে আর কিভাবে যাই? পৌঁছালাম রাজপ্রাসাদে। বাড়িটা এত পুরনো আর ভয়ঙ্কর যে নতুন কেউ একা আসলে বুকটা একটু কেঁপে উঠবেই। একটা পাঁচিল দিয়ে বাড়িটা ঘেরা আছে, আর সামনে আছে একটা শক্ত লোহার দরজা। প্রাচীরের ভেতরে অনেকটাই জায়গা জুড়ে বিশাল গ্রাউন্ড আছে, সেটা পেরিয়ে আসতে হবে বাড়িতে। গ্রাউন্ড পেরিয়ে বাড়ির কাছে আসলাম। ঢোকার মুখে বড় বড় করে লেখা রাজেন্দ্র ভিলা। নামটা কিন্তু বাড়িটার মতো এত পুরনো না। দেখে মনে হচ্ছে বাড়িটা তৈরি হওয়ার অনেক পরে নামটা লেখা হয়েছে। রাজেন্দ্র কে এটা আর জিজ্ঞাসা করার সাহস পেলাম না, যদি রেগে যান। বাড়ির মেন দরজা পেরিয়ে ঘরে ঢুকলাম। ভেতরেও একটা ছোট্ট গ্রাউন্ড আছে। গ্রাউন্ডের দুই পাশে মানে পূর্ব এবং পশ্চিম দিকে রয়েছে বড় বড় বারান্দা। বারান্দা পেরোলে কয়েকটা ঘর আছে। গ্রাউন্ডের উত্তর দিকে রয়েছে বড় একটা হল ঘর, কোনোটাতেই তালা দেওয়া নেই। আশ্চর্যের বিষয়, একদিকের একটা ঘরের তালা দেওয়া। যদি সব তালা দেওয়া থাকতো তাহলে আশ্চর্যের কিছু ছিল না, কিন্তু এই একটাই তালা দেওয়া কেন, তা ভেবে কৌতূহল জেগে উঠল। দেওয়ালে কিছু কিছু জায়গায় চুনসুরকি উঠে গেছে। একটা দিকের ঘরে দেখলাম নতুন মেরামত হয়েছে, সম্ভবত এটাই ভেঙে পড়েছিল। এদিক ওদিক ঘরগুলো দেখে তালায় হাত দিতেই আবার সেই ভারী গলায় বলে উঠলেন, কি করছেন? একেই ফাঁকা বাড়ি, তার উপর ভারী আওয়াজ। এই দেয়াল ওই দেওয়াল প্রতিধ্বনিত হয়ে বেশ লাগছিল আওয়াজটা। তবে আমার গলাও যে খারাপ সেটা নয়, শুধু আমার উদ্দেশ্য যাতে মাঠে মারা না যায় সেই জন্যই একটু আমতা আমতা করেই বলছি, যাতে উনি বুঝতে পারেন আমি ভয় পাচ্ছি। আমি বললাম, আগে এই ঘরটা একটু দেখা যায় না? না। কেন? না মানে এই ঘরে কি গুপ্তধন লুকিয়ে রেখেছেন নাকি? উনি কিন্তু সেই গরু গম্ভীর ভাবেই বললেন, ফাজলামিটা বন্ধ করুন, আর যদি দেখা হয়ে যায় তাহলে আসতে পারেন। বলেই বাড়ি থেকে বেরিয়ে আসলেন। আমিও পেছন পেছন আসলাম। বেরিয়ে আসতে আসতে ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করতে গিয়ে পকেটে রাখা ঘড়িটার কথা মনে পড়ল। নগেন্দ্রবাবুর উদ্দেশ্য বললাম, এই ঘড়িটা একটু দিয়ে দেবেন? উনি ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, কার ঘড়ি? ওই যে এই গ্রামেই থাকে না, অতুল ব্যানার্জি। তার সাথে আপনার কোথায় দেখা হলো? আগে এই রাস্তায় গাড়ি নিয়ে আসতে আসতে এই অসাবধানতাবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওনার সাথে। বেশি কিছু হয়নি ওনার, উনি পড়ে যান। খুব ব্যস্ততার মধ্যেই ছিলেন। আমি গাড়ি থেকে নেমে ওনাকে হাতে ধরে দিই, সাথে ওনার জিনিসপত্রগুলোও তুলে দিই। তারপর উনি চলে যান, কিন্তু এই ঘড়িটা পাশে পড়েছিল। উনি চলে যাওয়ার পর সেটা আমার নজরে আসে। তারপর ওটা কুড়িয়ে নিজের কাছেই রেখেছিলাম। গোসাইকে দিতে গেলাম, সে বললে আপনার সাথে ওনার ভালো বন্ধুত্ব আছে, তাই আপনাকেই দিতে। গোসাই আমায় ওনার পরিচয় দেয়। এই বলে ঘড়িটা একটা টেবিলে রেখে দিই। আমি বললাম, কিছু ছবি তুলতে পারি? এই পুরনো বাড়ি তো, তাই। অনুমতি পেয়ে ক্যামেরাটা বের করি, যদিও তেমন কোনো প্রমাণ পেলাম না যাতে সন্দেহ করা যায়। দরজা জানলা সব অক্ষত, কোনো পায়ের চিহ্ন নেই। দেওয়াল বা মেঝেতে নখের বা কোনো মানুষের টেনে নিয়ে যাওয়ার চিহ্ন এসব কিছুই নেই। তবুও সব জিনিস তো আর মনে থাকবে না, তাই কিছু ছবি তুলে রাখা ভালো। হয়তো ছোট কিছু যার নজরে আসছে না, কিন্তু ছবিতে আসলেও আসতে পারে। কয়েকটা ছবি নিলাম।
বড় বড় হল ঘরে, প্রত্যেকটা ঘরের ভেতর। বাইরে বেরিয়ে পুরো বাড়িটার ছবি নিলাম। তারপর বিদায় জানিয়ে সোজা আবার চললাম সেই দোকানে। প্রায় দুপুর হয়ে এসেছে। দোকানের ভিড় আর আড্ডা তখন কিছুটা কমে গেছে। দুপুর হয়েছে, সেই সকাল থেকে পেটে একটা কিছু পড়েনি। সকালে সেই হরি দই চিড়ে দিয়েছিল, সেই যা। খিদে পেটের অবস্থা কাহিল। দোকানে গিয়ে বললাম, কিছু খেতে দাও তো, সারাদিন তো খাটিয়ে মারলে। শুনে দোকানি বলল, হ্যাঁ বাবু, এক্ষুনি দিচ্ছি। কিছুক্ষণ পরে সামনে এলো এক থালা ভাত, এক বাটি ডাল, একটা সবজির তরকারি আর একটা বাটিতে মাংস। দারুণ জিনিস। দেশি মুরগি বাবু, দারুণ স্বাদ। মাংসের কথা শুনতেই খেতে খেতে জিজ্ঞাসা করলাম, ওটা কি ওই শুধু মানুষ শিকার করে নাকি ওটা জীবজন্তু? এখনো পর্যন্ত তো মানুষ ছাড়া অন্য কিছু নিখোঁজ হয়নি। নগেন্দ্রবাবু কি বাড়ির ভিতরে কাউকে যেতে দেন না? উনি নিজেকে রাজা ভাবেন আর আমরা প্রজা, তাই ভেতরে ঢোকার অনুমতি নাই। আর কিছু জিজ্ঞাসা করলাম না। খাওয়া শেষ করে বললাম, দানবকে যারা দেখেছে একবার তাদের বাড়ি যেতে চাই। গোসাই আমায় নিয়ে গেল। প্রথমে গেলাম কানু সোরেনের বাড়ি। কানু সোরেন বয়স প্রায় 65। কিছু জিজ্ঞেস করার আগে ভাবলাম এর থেকে তেমন কোনো আসার রাস্তা পাওয়া যাবে না, কারণ এক চোখে ভালো দেখে না, দুই যে দিনের বেলায় মদ্যপান করে সে রাত্রে খাবে না, এটা খুবই অস্বাভাবিক। আর খেয়ে ভুল দেখবে, সেটাই তো স্বাভাবিক। তবুও তার থেকে যা জানলাম তা হলো দুটো জিনিস ছিল। বাইরে থেকে যেন কি একটা দেখাচ্ছিল, ভেতরের কাউকে, ব্যাস এইটুকুই। পরের প্রত্যক্ষদর্শী নবীন, বয়স 15 বছর, নেহাত বাচ্চা নয়। তার দেখা কিছু দৃশ্যের কথা আমায় বলল। সে দেখেছে ওই ভেতরের প্রাচীরের কাছে চুপ করে দাঁড়িয়েছিল, সাথে আরো কেউ ছিল, কারোর জন্য অপেক্ষা করছিল মনে হয়। এরপর আমি বাড়ি ফিরে আসলাম। যা শুনে এলাম তা খাতায় ঝটপট লিখে ফেললাম। 1, যে খুনি সে একা নয়, একাধিক। 2, মানুষ নাকি অন্য কিছু, তার সঠিক প্রমাণ পেলাম না। 3, এখনো পর্যন্ত যতগুলো খুন হয়েছে ওই রাজবাড়িতেই হয়েছে, হয়তো বাড়িটা নির্জন জায়গায় বলে তাই। 4, যারা খুন হয়েছে তারা 2-1 দিন নিখোঁজ থাকার পর মৃত বা অর্ধেক বডিটা হলেও পাওয়া গেছে। এরপর তোলা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। বাড়ির চারধারে প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীরের ওপর কাঁটা তারের বেড়া, দরজা দিয়ে ছাড়া শুধুমাত্র প্রাচীর ডিঙিয়ে ভেতরে আসা কোনো সাধারণ মানুষের পক্ষে কেন, কোনো জন্তু জানোয়ারের পক্ষেও সম্ভব নয়। কিন্তু রাত্রে তো দরজা বন্ধ থাকে, তাহলে কোন দিক দিয়ে আসে? দুজনই তো বলল বাইরে থেকে দেখেছে, তাহলে ভেতরে গেল কি করে? আর যদি ওটা না হয়, তাহলে কি ওই তালাবন্ধ ঘরটায় কোনো জন্তু রাখা থাকে? আর যারা মারা গেছে তাদের সাথেও তো কেউ না কেউ থাকতে এসেছিল, তারা কি কিছু দেখেনি? নাকি নগেন্দ্রবাবু তাদেরও কিনে নিয়েছেন? সেটা হবে কেন? নগেন্দ্রবাবু তো বেশ মোটা টাকাই ভাড়া নেন। এরকম কাজ করে তার তো লাভ না হয় ক্ষতি বেশি হবে। তাহলে তাহলে কি? প্রশ্ন অনেক, উত্তর একটাই, ওই বাড়ি, রাজেন্দ্র ভিলা। তার মানে ওই মৃত ব্যক্তিদের সাথে যারা এসেছিল তাদের সাথে একবার কথা বলা দরকার। কিছু পাওয়া গেলেও যেতে পারে। তারপর যতজনের সঙ্গে কথা বললাম তাদের উত্তরগুলো এরকম। না তো তেমন কিছু দেখিনি। আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, আর ও মাঝে উঠে গেল। তারপর থেকে আর পাওয়া যায়নি, কোনো শব্দও শুনতে পাইনি। একদম বাইরের দরজা বন্ধই ছিল, পাঁচিল টপকে আসাও সম্ভব না। জানি না কিভাবে এমনটা হলো। ওই ঘরটা বন্ধ থাকতেই দেখেছি, ঘরের ভেতর থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পাইনি। হ্যাঁ, নগেন্দ্রবাবু একটু রাশভারী গোছের লোক, ওনার নতুন বাড়িতে কখনোই যায়নি, বলা ভালো উনি যেতেই দেননি। ওনার বাড়িতে কে কে আছেন তাও জানি না, তবে গ্রামবাসীরা বলে উনি আর ওনার স্ত্রীর সাথে নাকি থাকেন। তবে এটাও বলেছে গ্রামবাসীরা যে ওনার স্ত্রী ওনার মনে থাকে, সশরীরে না। এতদিন পর্যন্ত যা জানা গেল তার রেজাল্ট 0, কারণ এমন কিছুই প্রমাণ পেলাম না যার দ্বারা অপরাধীকে চেনা যাবে। তবে একটা ব্যাপারে খটকা লাগলো, ওনার স্ত্রী মনে থাকেন, সশরীরে না। ব্যাপারটা কি? কেউ কি মজা করে এমন বলছে? তা তো নয়। গোসাই আর কালুও তো বললো ওনার স্ত্রীর সাথে থাকেন। না, এভাবে হবে না। গোল আটকাতে গেলে ময়দানে নেমে খেলতে হবে।
ওই বাড়িতে রাত কাটাতে হবে, কিন্তু একা যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, কাউকে সঙ্গে নিলে সুবিধা হয়। পরের দিন আমার এক খুব কাছের বন্ধুকে বিষয়টা জানালাম, তাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাই এটাও জানালাম। সে তো বলতেই রাজি। আমার বন্ধু দীপক বসু, একটা নামী সংবাদপত্রের সম্পাদক। কোনো একটা লেখার বিষয় পাওয়া যাবে ভেবে সে একবারে রাজি হয়ে গেল। তার অফিসে 3 দিনের বেশি ছুটি মঞ্জুর হলো না। ইচ্ছা ছিল অন্তত 5 দিন থাকার। অগত্যা আর কি করা যায়। যাবার দিন ঠিক হলো। নির্দিষ্ট দিনে দুজনে বেরিয়ে পড়লাম। গ্রামের সৌন্দর্য দেখে সে যেন মুগ্ধ হয়ে উঠল। বারবার সে প্রশংসার বুলি আওড়াতে লাগলো। শহরে জন্ম, শহরেই বেড়ে ওঠা, স্বাভাবিকভাবেই গ্রামের পরিবেশ দেখে আনন্দিত হওয়ারই কথা। দেখতে দেখতে প্রথমে সেই দোকানে এসে 3 দিনে খাবারের ব্যবস্থা করে নিলাম। তারপর সোজা গেলাম নগেন্দ্রবাবুর কাছে। উনি দোলনায় দোল খাচ্ছিলেন। পাশেই একজন মহিলা কিছু জিজ্ঞাসা করছিলেন ওনাকে। আমাদের দেখেই নগেন্দ্রবাবুর ইশারায় তিনি চুপ হয়ে গেলেন। মনে হলো ওনার স্ত্রী। তাহলে আগে যে শুনেছিলাম মনে থাকে সশরীরে না, তাহলে সেগুলো হয়তো কেউ মজা করে এমনি বলেছে। আমি এই প্রথম ওনার স্ত্রীকে দেখলাম, যদিও পুরো মুখ দেখতে পাইনি, একটা পাশ থেকে দেখলাম। যেটুকু দেখে মনে হলো নগেন্দ্রবাবুর বয়সের ধারে কাছেই ওনার বয়স। একদমই নয়, অনেকটাই ছোট বয়সে, বলা ভালো ওনার মেয়ের বয়সী। কাছে যেতেই নগেন্দ্রবাবু ইশারা করে ওনাকে ভেতরে যেতে বললেন। বাড়ির লোকের সাথে কথা বলতে না দেওয়ার জন্যই মনে হয় এমনটা করলেন। হয়তো বাড়িতে এই জন্যই ঢুকতে দিচ্ছিলেন না। গিয়ে জানলাম আমরা দুজন ওই বাড়িতে 3 দিনের মতো থাকতে চাই। উনি শুনে আগেই ভাড়াটা বললেন। বলেই তো ছিলাম দিনে 1000, পুরো রাত থাকলে 800। বলেই চাবিটা দিয়ে দিলেন আর বললেন, আর হ্যাঁ, বাইরের কারোর কথা কান দেবার কোনো দরকার নেই। এই বাড়ির অনেক বদনাম করে লোকে। চাবি নিয়ে প্রাসাদের দিকে আসছিলাম, ঠিক তখনই দীপক বলল, 1 কাপ গরম চা হলে ভালো হয়। ইউটার্ন নিয়ে আবার গেলাম দোকানে। রাস্তায় অতুল ব্যানার্জির সাথে দেখা হতেই বললাম, আপনার ঘড়িটা ফেলে গিয়েছিলেন, ওটা নগেন্দ্রবাবুকে দিয়ে দিয়েছি। উনি ধন্যবাদ জানিয়ে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছি। বললাম রাজবাড়িতে যাচ্ছি 3 দিনের মতো থাকতে, আসি, পরে কথা হবে। চা খেতে খেতে বললাম, তোমাদের রানীমা কি বাইরে আসেন না? শুনে দোকানি বলল, কিভাবে আসবে, আসার রাস্তা তো নাই। বললাম তা ঠিক, রাজাবাবু যেভাবে আড়ালে রাখেন আসবে কিভাবে? আচ্ছা, রানীমার বয়স এত কম কেন? শুনে যেন সবাই চমকে উঠল। দোকানি বলল, আপনি কোথায় দেখলেন? না, তোমাদের রাজাবাবুর সাথেই তো কথা বলছিলেন বসে বসে। আমরা যেতেই পুরো মুখ দেখার আগেই পালিয়ে গেলেন। সবাই যেন উঠে দাঁড়িয়ে এক সুরে বলল, আপনি ওনাকে দেখেছেন? আমিও দীপক রীতিমতো আশ্চর্য হয়ে বললাম, হ্যাঁ, কেন? দেখেছ, আমি আগেই বলেছিলাম ওই রাজা কিছু জাদু মন্ত্র জানে। না হলে যে মানুষ চলে যায় সে কিভাবে ফেরত আসে? মারা যাচ্ছে ওই বাড়িতেই সবাই ওই রাজার মন্ত্রের জোরে। বিশ্বাস করছিলে না তো তোমরা? শুনলে তো? আমি বললাম, ব্যাপারটা কি একটু খুলে বলো তো। ওই রাজবাড়ির কিছু অংশ ভেঙে পড়ায় রানীমা তাতে চাপা পড়ে মারা গেছে। অবাক হয়ে বললাম, কিন্তু গোসাই যে বলল ওনার সাথে স্ত্রী থাকেন। ওনার সাথে থাকেন মানে ওনার মনের মধ্যে থাকেন, জীবিত না। আবার সেই হেঁয়ালি। আমি নিজে দেখলাম। না বাবু, রানীমা খুব ভালো মনের মানুষ ছিলেন। উনি মারা গেছে বলতে আমাদের ভালো লাগে না, তাই বলি উনি সাথে থাকেন। আমি চা খেয়ে খালি গ্লাসটা রাখতে রাখতে বললাম, ও তাহলে রাজাবাবুর মেয়ে হবে নিশ্চয়ই। মেয়ে? রাজা বাবুর তো কোনো মেয়ে নেই, আর ওই বাড়িতে থাকার মতো কোনো মেয়ে তো নেই। রাজা বাবু তো একাই থাকেন। এবার আমি আরো আশ্চর্য হলাম। তাহলে ওটা কে হতে পারে, যাকে গ্রামবাসী চেনেই না? নাকি আমার থেকে কিছু গোপন করছে? আমি একা দেখলে হয়তো চোখের ভুল বলে উড়িয়ে দিতাম, কিন্তু দীপক তো দেখেছে, চোখের ভুল তো নয়। তাহলে অবশেষে পৌঁছালাম আমাদের প্রধান গন্তব্যস্থলে, রাজেন্দ্র ভিলা। অদ্ভুত নাম। প্রধান লোহার গেট পেরিয়ে প্রাচীরের ভেতরে ঢুকে গাড়ি থেকে নামলাম। ভেতরে প্রায় 400 মিটারের একটা গ্রাউন্ড আছে। গ্রাউন্ডের ঠিক এক কোণে একটা প্রকাণ্ড বটবৃক্ষ বাড়িটিকে যেন আগলে রেখেছে। বটগাছের পাতা এদিক ওদিক পড়ে আছে। বেশ কিছুদিন গ্রাউন্ড পরিষ্কার করা হয়নি। দেখে মনে হলো কোনো বাগান ছিল হয়তো,
অযত্নে নষ্ট হয়ে গেছে। এখন শুধু ছোট ছোট ঘাস অবশিষ্ট আছে। তবে দেখতে মন্দ লাগছে না। প্রায় মাঝখানে একটা ফোয়ারা দেখলাম, যদিও সেটা এখন পরিত্যক্ত। প্রাচীরটা আনুমানিক 10 ফুটের সমান, তার উপর কাঁটা তারের বের দেওয়া আছে। না, এত উঁচুতে আবার এই কাঁটা তার পেরিয়ে কারোর পক্ষে ভেতরে আসা সম্ভব নয়। সুতরাং কাউকে ভেতরে আসতে হলে একমাত্র দরজা দিয়েই আসতে হবে। বাড়ির ভেতরে ঢুকলাম। সামনেই পড়ল তালা দেওয়া ঘরটা। দীপককে বললাম, এই ঘরটার দিকে একটু নজর রাখিস তো। আমিও রাখবো। দীপক তালাটা হাতে নিয়ে দেখে বলল, এটা তো মরচে পড়েনি, তার মানে এটা খোলা হয়? আমি বললাম, হ্যাঁ, সেটাই তো আশ্চর্য, কি এমন আছে এখানে। শরীরটা বড় ক্লান্ত লাগছিল। সামান্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম দুজনেই। ক্লান্ত ছিলাম, তাই সহজেই ঘুম এসে গেল। এতটাই ক্লান্ত ছিলাম যে খেয়াল ছিল না বাইরের মেন লোহার দরজাটা বন্ধ করা হয়নি। ঘুমটা ভাঙলো একটা আওয়াজ শুনে। কেউ যেন লোহার উপর কিছু রেখে ঠুকে আওয়াজ করছে। চোখটা খুললাম। হঠাৎ মনে পড়লো দরজা বন্ধ করিনি। তাড়াতাড়ি দীপককে ডাকলাম। টর্চটা হাতে করে ঘর থেকে বেরিয়ে হল ঘরে আসলাম। না, কিছু নেই। কিছুক্ষণ কোনো শব্দও নেই। তারপর আবার শুরু, কিন্তু এবার দরজা ধাক্কা দেওয়ার শব্দের সাথে কান্নার আওয়াজ। ছেলের গলা। কিছু একটা নাম ধরে মৃদু স্বরে কাঁদছে। দুজনেই ভালোভাবে শুনে বুঝলাম অঞ্জলি নামের কাউকে ডেকে কাঁদছে। কিন্তু এই নাম আমি আগেও শুনেছি। কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। দীপক এগিয়ে যাচ্ছিল, আমি হাত ধরে থামালাম। আস্তে আস্তে বললাম, দরজা ধাক্কা দিচ্ছে যখন, তাহলে একবার ওই তালা দেওয়া ঘরটায় গিয়ে দেখি। হল পেরিয়ে ঘরটার দিকে আসতেই হালকা আলোতে দেখলাম কে যেন দরজা ভাঙার চেষ্টা করছে। দীপক বলল, গিয়ে দেখি, কোনো চোর টোর হবে হয়তো। আমি বললাম, না, এখন না, আগে দেখ কি করতে চাইছে। যদি চুরি করার মতলব থাকে তাহলেও শেষে গিয়েই ধরবো। দরজা যদি ভেঙে দেয় তাহলে বোঝা যাবে ভেতরে রাজাবাবুর কি গুপ্তধন আছে, যেটা কাউকেই দেখতে দেন না। প্রায় মিনিট 20 চলল। আমরা নিশ্চুপ অন্ধকারে দাঁড়িয়ে আছি, কিন্তু না হলো দরজা ভাঙা, না হলো তালা ভাঙা। দুটোর কোনোটাই হলো না। লোকটা দরজায় একবার হালকা করে ধাক্কা দেয়, আবার একবার তালায় আঘাত করে। দেখে মনে হলো না দরজা ভাঙার ইচ্ছা আছে। দীপক আমায় কানে কানে বলল, দরজা খোলা ছিল, তাই হয়তো কোনো পাগল ঢুকেছে। আমার মনে হয় না এ চুরির মতলবে এসছে, আর আমাদের ঘুমের দফা শেষ করছে। বলেই টর্চ নিয়ে তার দিকে এগিয়ে গেল। আমার বারণ যেন কানে নিল না। আমিও পেছন পেছন গেলাম। দীপক জোরে চিৎকার করে বলল, এই, কি চাই? লোকটা ঘুরে দাঁড়ালো। দাঁড়াতেই মুখে টর্চের আলো ফেললাম। মুখ ভর্তি দাড়ি, চুল বড় বড় আর উস্কো খুস্কো, পরনে আধময়লা জামা আর প্যান্ট, স্নানের বালাই নেই। দেখে পাগলের মতোই লাগলো। আলো পড়তেই এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে, দাঁত খিচি। দীপক সামনে ছিল। দীপককে বললাম, সাবধান দীপক, পাগল মনে হয়, কিছু করতে পারে। দীপককে সামনে পেয়ে দুহাত দিয়ে যেন গলা ধরতে গেল। আমি উপায় না দেখে পেছন থেকে গিয়ে টর্চটা দিয়ে আঘাত করলাম পাগলটার মাথায়। কিছুটা লক্ষ্যভ্রষ্ট হলো। তার হাত দুটো পেছনে ধরে দীপককে বললাম, ধরে নিয়ে আয়, বাঁধতে হবে, ছাড়িয়ে রাখা যাবে না, বিপদ হতে পারে আমাদের। ধরাধরি করে দড়ি দিয়ে বাঁধলাম। রাতটা এখানেই থাক, সকালে সবাইকে ডেকে দেখিয়ে ছেড়ে দেবো, এরকম ভাবনা চিন্তা করে বেঁধে রাখলাম। বাড়ির পিছনেই শ্মশান। গ্রামের কেউ মারা গেছে, শবদেহ সৎকারের জন্য নিয়ে এসেছে। কিছু লোকেদের দেখে একটু সাহস পেলাম। দীপক বলল, একবার বাইরেটা দেখে আসি, চল। প্রাচীরের বাইরে বেরিয়ে দেখলাম লোকেরা কাঠ দিয়ে চিতা তৈরি করছে। রাত হয়েছে, তাই আর কাউকে ডেকে জিজ্ঞাসা করলাম না। ভালো করে দেখে লোহার দরজায় চাবি দিয়ে প্রাচীরের ভেতরটা এদিক ওদিক ঘুরে দেখলাম। না, পাগলের আর কোনো সঙ্গীকে পেলাম না। কিন্তু বাড়িটা থেকে 5-6 ফুট দূরে কি একটা চকচক করছে মনে হলো। কাছে গিয়ে টর্চ ফেললাম। দেখলাম আশ্চর্য, এটা এখানে কেন? এই জিনিস আমি খুব ভালো করেই চিনি, কিন্তু এটা এখানে কেন? এটা তো আমি নগেন্দ্র বাবুকে দিয়েছিলাম। তাহলে কি উনি নিয়ে যাননি? এটা তো আমি টেবিলে রেখেছিলাম, বলেছিলাম অতুল বাবুর ঘড়ি তাকে দিয়ে দেওয়ার জন্য। সেদিন ভালো করে খেয়াল করিনি, আজ খেয়াল করলাম। এটা ঠিক ঘড়ি না, ঘড়ির মতো শুধু ওপরের ডায়ালটা বসানো আছে, কিন্তু খুব চকচক করছে।
কারণ চোখের দিকে যদি ফেলা হয় খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করবে। এটার কি কাজ বুঝলাম না, তবে এটুকু বুঝলাম হয় এটা অতুল, না হলে নগেন্দ্রবাবু, কেউ একজন এসেছিল এখানে। আর কিছু পেলাম না, ওটা তুলে নিজের কাছেই রাখলাম। বাইরে তখনও কাঠ সাজাতে ব্যস্ত গ্রামবাসীরা। প্রায় অর্ধেক রাত। বাড়িতে ঢুকে পাগলটাকে এক ঝলক দেখে নিলাম, সে ঘুমোচ্ছে। তারপর নিজেদের ঘরে গিয়ে দীপককে বললাম, আমি জেগে আছি, তুই একটু ঘুমিয়ে যা, সন্ধ্যের কিছু দেখলে না হয় উঠিয়ে দেবো তোকে। সে শুয়ে পড়ল, আমি উঠে পায়চারি করতে লাগলাম। খানিক বাদে মনে হলো বাইরেতে তো লোক আছে, আজ কিছু আসবে বলে তো মনে হয় না। ঘুমটাও পাচ্ছে, একটু ঘুমিয়ে যাই, পরে দেখা যাবে, এই ভেবে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে বাইরে চিৎকার শুনে ঘুমটা ভেঙে গেল, যদিও দীপক আগেই জেগে উঠেছিল। সে বলল, এই ব্যাপারটা কি বলতো? আমি বললাম, চল তো গিয়ে দেখি। টর্চ জ্বালিয়ে চাবি খুঁজলাম। আশ্চর্য রকম ভাবে চাবির গোছটা সেই জায়গায় নেই। খুঁজে কিছুটা দূরে দেখতে পেলাম, কিন্তু গোছটায় সব চাবি নেই। খুলে কয়েকটা বের করা হয়েছে। ছুটে গিয়ে পাগলটার ঘর দেখলাম, সেখানে সে নেই। হঠাৎ চোখ গেল সে বন্ধ ঘরটার দিকে, সেটারও দরজা খোলা। যেই ঘরটা নিয়ে আমার এত কৌতূহল ছিল, সেটা অবশেষে দেখতে পেলাম। না, তেমন তো কিছুই দেখা গেল না। পাঁচিলের দরজা খোলা, বুঝলাম সেই চাবি খুলে পালিয়েছে। কিন্তু সে বুঝলো কিভাবে যে ওটাই ওই দরজার চাবি? বাকি চাবিগুলোও তো নিয়ে যেতে পারতো। তাছাড়া ওই চাবির গোছটার মধ্যে কি ওই বন্ধ তালার চাবিটাও ছিল? সেটা তো আমরা আগে জানতে পারলাম না। নিজেকে খুব বোকা বোকা লাগলো। ব্যাপারটা কি হয়েছে একবার দেখে আসি। আমি আর দীপক ছুটলাম দরজার দিকে। চিৎকারটা ঠিক বাইরে থেকে আসছে। অনেক মানুষ একসাথে কথা বলছে মনে হলো। ভালো করে খেয়াল করে বুঝলাম চিৎকারটা ওই শ্মশান থেকেই আসছে। ছুটলাম দুজনে, গিয়ে একে ওকে ধরে জিজ্ঞাসা করলাম। প্রথম তো কিছুজন আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছিল, মনে হলো যেন ভূত দেখেছে। তারপর যা জানতে পারলাম তার বিবরণ নিম্নরূপ। মৃতদেহ কিছুটা দূরে রেখে কিছুজন চিতা তৈরি করছিল, আর বাকিরা অনেকটা দূরে গল্প করছিল। অমাবস্যার রাত ছিল, ফলে আলো ছাড়া কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। সব ঠিক হয়ে যাবার পর যখন মৃতদেহ নিয়ে যাবার পালা এলো, তখন সেখানে গিয়ে দেখা গেল যে মৃতদেহটা নেই, খাটিয়া আছে, অথচ দেহটা নেই। এদিকে খোঁজা শুরু হলো, ওদিকে খোঁজা। অনেক খোঁজার পরে দেখা গেল কিছুই নেই। গ্রামবাসীর ধারণা হলো এটা দানবের কাজ। কই, আমরা তো ওই বাড়িতেই ছিলাম, কাউকে তো দেখতে পেলাম না। এবার কিন্তু আমার মনেও সন্দেহ হতে লাগলো। যেখানে মৃতদেহ রাখা ছিল সেখানে ভালো করে দেখলাম, কোনো কিছু চিহ্ন পেলাম না। আমরাও চারদিকটা খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও কোনো কিছু চিহ্নটুকুও পেলাম না। কিছুক্ষণ খোঁজার পর, ব্যর্থ চেষ্টার পর সবাই যখন বুঝলো আর পাওয়া যাবে না, তখন আমরা এই আশা ছেড়ে দিলাম। অবশেষে সবাই যে যার বাড়ি চলে গেল। আমরাও বাড়ির দিকে ফিরে আসলাম। প্রাচীরের ভেতর ঢুকে গ্রাউন্ড হয়ে বাড়ির দিকে আসার সময় মনে হলো বটগাছটার পিছনে কিছু একটা খসখস আওয়াজ হচ্ছে। আমি এবং দীপক দুজনেই পরস্পরের মুখের দিকে তাকালাম। ব্যাপারটা কি ঠিক বোধগম্য হলো না। আমরা যে ভীতু এমনটা নয়, তবে এই এত রাত্রে এরকম একটা অদ্ভুত শব্দ, তাও আবার এরকম নির্জন বাড়িতে, একটু যেন সত্যি গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। আমাদের দুজনের হাতে টর্চ ছিল, সেটাই অনেকটা সাহস জুগিয়েছিল। দুজনেই এগোতে লাগলাম গাছটার দিকে, ধীর পায়ে এগোতে লাগলাম। আমি সামনে ছিলাম, দীপকের পায়ের চাপে মাটিতে পড়ে থাকা একটা সরু গাছের ডাল মরাত করে উঠল। সঙ্গে সঙ্গে আওয়াজ বন্ধ। আমরাও যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর মনে হলো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তখন আবার চলতে শুরু করলাম। আমি দীপককে আরো সাবধানে পা ফেলার পরামর্শ দিলাম। টর্চ না জ্বালিয়েই গাছের পেছনে গেলাম। অন্ধকারে কিছুই বোঝা গেল না। টর্চ জ্বালিয়ে যা দৃশ্য দেখলাম তাতে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। মাথা থেকে পুরো শরীর ঘামতে শুরু করলো। হাতে রাখা টর্চটা সহ হাত কাঁপতে লাগলো। শুধু হাত না, পুরো শরীরটাই কাঁপতে লাগলো। এটা কি ভয়ের জন্য নাকি অন্য কিছুর জন্য সেটা বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। যেন কেউ আমায় বশীভূত করেছে, যার জন্য আমার মাথার কোনো অংশই কাজ করছে না। জানি না দীপকের কি অবস্থা হলো। আমার সেদিকে নজর নেই। আমি শুধু সামনে ঘটে যাওয়া ঘটনা দেখতে লাগলাম। সেটা সত্যি নাকি স্বপ্ন নাকি কাল্পনিক, সেসব বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। দেখলাম একটা প্রকাণ্ড গাছের নিচে বসে। দেখলাম চোখের সামনে এক নরখাদককে। অমাবস্যার রাতে সত্যি সে যেন এক দানবের চেয়ে কম কিছু না।
তবে পার্থক্য এটাই যে তার চেহারা মানুষের মতো। দেখলাম সাজানো চিতা থেকে সদ্য হারিয়ে যাওয়া মৃতদেহটা ছিঁড়ে খুবলে খাচ্ছে, যেন যেন অনেকদিনের ক্ষুধার্ত কোনো একটা হিংস্র প্রাণী তার শিকার করে মহানন্দে খেতে বসেছে। আমরা যেতেই যেন তাতে বাধা পড়ল। সেই হিংস্র ক্ষুধার্ত মানবরূপী চেহারা আর কেউ নয়, বরং সেই আমাদের হাতে আটকে থাকা, পরবর্তীতে চাবি খুলে পালিয়ে যাওয়া পাগলটা, যাকে কিছুক্ষণ আগে বেঁধে রেখেছিলাম। মুখের দিকে আলো পড়তেই মুখ ভর্তি আধ কাঁচা পাকা দাড়িতে উপরে টাটকা রক্ত চকচক করতে লাগলো। বড় বড় চুলদারি থাকায় মুখটা এমনিতেই বিভৎস দেখতে লাগছিল, তাতে কাঁচা রক্ত পড়তে আরো যেন ভয়ঙ্কর লাগলো। রীতিমতো ভয় পেয়ে যাবার মতো অবস্থা। দীপক তো ভয় পেয়ে চিৎকার করে উঠলো। তার চিৎকারে পাগলটাও কিছুটা ভয় পেয়ে পালিয়ে যাবার উপক্রম করছিল। ব্যাপার বুঝে আমি পকেট থেকে রিভলভার বের করে ফায়ার করলাম। গুলিটা লাগলো না, প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল। পাগলটা কিছুটা থতমত খেয়ে গেল। সেই সুযোগে আমি কাছে গিয়ে মাথায় রিভলভার ঠেকিয়ে বললাম, পালানোর চালাকি করলেই কিন্তু বিপদ। ততক্ষণে দীপক নিজেকে সামলে নিয়েছে। আমি দীপককে বললাম ওর হাতটা বাঁধতে। দীপক তাই করলো। তারপরে একটা ঘরে নিয়ে গিয়ে হাতের সাথে পাগুলো বেঁধে দিলাম। তারপর বাইরে থেকে দরজায় তালা দিলাম যাতে বেরোতে না পারে। দীপককে বললাম রাতটা এভাবেই থাক, সকালে সবাইকে ডেকে ব্যাপারটা জানাতে হবে। আধ খাওয়া দেহটা তখনও পড়ে আছে গাছের পেছনে, বেশিক্ষণ এভাবে রাখা ঠিক হবে না। দীপককে বললাম চল আমরা এই সৎকার করে দিই। এই পাগল নাকি তুই? ওটার অবস্থা দেখেছিস? চোখ খুবলে খাওয়া, পেটটা চিরে ফেলেছে, সমস্ত নাড়ি বুড়ি বেরিয়ে আছে। ওখানে আমি আর যাবই না। দরকার পড়ে তুই যা, আমি আর নেই। বরং এই পাগলটাকে এখানে দেখে রাখছি। কিন্তু আমার একার পক্ষে সৎকার করা সম্ভব না। একটা চাদর দিয়ে ওটাকে ঢেকে দিলাম আপাতত। তারপর ফিরে এসে দরজাটা একটু ফাঁক করে দেখলাম পাগলটাকে। হাতে লেগে থাকা রক্ত চাটছে, হাত বাঁধা অবস্থায় আছে, তাই কষ্টই হচ্ছে এমনটা করতে। একটা মানুষ কিভাবে এমনটা করতে পারে? যদিও আমাদের দেশেই এক প্রকার উপজাতি আছে যারা মানুষের মাংস খায়। আন্দামানে সেন্টিনেলিজ নামক এক উপজাতি আছে যাদের মনে করা হয় তারা মানুষের মাংস খায়। যদিও সঠিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ওই দ্বীপেই যারাই এই উপজাতির বিষয়ে জানতে গেছে তারাই আর ফেরেনি। এই থেকেই মনে করা হয় ওই উপজাতি তাদের মেরে খেয়ে ফেলেছে। ভারত সরকার ওই দ্বীপটি বহিরাগতদের জন্য নিষিদ্ধ করেছে। তাছাড়া তো কোনো উপজাতির নাম শুনিনি এরকম। আর এর সাথে আরো কেউ আছে, সেটা নগেন্দ্র নারায়ণ রায় নাকি অতুল ব্যানার্জি নাকি অন্য কেউ, কালকেই বোঝা যাবে। রাতটা এভাবেই কাটলো। সকাল হতে না হতেই গোসাইকে নিয়ে গেলাম অতুলবাবুর বাড়ি। অবশ্যই পাগলটাকে দীপকের তত্ত্বাবধানে রেখেছিলাম। অতুলবাবুকে বললাম নগেন্দ্রবাবু কি একটা দরকারে ডেকেছেন, এক্ষুনি যেতে হবে। প্রায় বগলদাবা করে নিয়ে আসলাম সেই অভিশপ্ত বাড়িতে। তার আগে নগেন্দ্রবাবুকেও এই বাড়িতে আসার জন্য খবর পাঠিয়েছিলাম, কারণ আমরা আসার আগেই নগেন্দ্রবাবু সহ পুরো গ্রাম পাঁচিলের ভিতরে মাঠে উপস্থিত জনতার সামনে অতুলবাবুকে হঠাৎ প্রশ্ন করলাম, আচ্ছা অতুলবাবু, আপনি ঘড়িটা নিয়েছিলেন নগেন্দ্রবাবুর থেকে? হ্যাঁ, কিন্তু আবার হারিয়ে ফেলেছি। আবার প্রশ্ন করলাম, কখন হারালেন আবার? উনি হয়তো বুঝতে পারেননি আমি এরকম প্রশ্ন করব, তাই কোনো প্রস্তুতি ছাড়াই যেন সত্যি কথাটা বললেন। এই তো কাল রাত্রেই হারালাম। বলেই যেন একটু আফসোস করতে লাগলেন, যেটা আমি স্পষ্ট অনুমান করতে পারলাম। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে কাল রাত্রে কে এসেছিল। তারপর সবার উদ্দেশ্যে বললাম, আমি একজনকে নিয়ে আসছি, দেখুন তো আপনারা কে চিনতে পারেন কিনা। তারপর দীপককে বললাম ওকে নিয়ে আয় তো। দীপক দরজা খুলে পায়ের বাঁধন খুলে শুধু হাত দুটো বেঁধে হাজির করলো। তখন অবশ্য হাতে মুখে রক্তের দাগ আর নেই, খেয়ে পরিষ্কার করে নিয়েছে। সবার সামনে নিয়ে এসে আবার জিজ্ঞাসা করলাম, আপনারা ভালো করে দেখুন তো চিনতে পারেন কিনা। আর অতুলবাবু আপনিও একটু দেখে বলবেন। পাগলটাকে দেখে সবাই আঁতকে উঠল। নগেন্দ্রবাবু আশ্চর্য হয়ে বলল, এ কি রাজেন্দ্র তুই? কারোর চোখ মুখ দেখে মনে হলো যেন ভূত দেখেছে। অবশ্য পুরো ঘটনাটা জানলে ওদের কি প্রতিক্রিয়া হবে তা কে জানে। আমি এবং দীপক দুজনেই আশ্চর্য হয়ে গেলাম কিছুক্ষণ। তারপর গোসাইকে জিজ্ঞাসা করলাম, চেনো একে? একে বিলক্ষণ চিনি, শুধু আমি কেন সবাই চেনে একে, এ তো রাজা বাবুর ছেলে। আমি এবার নগেন্দ্রবাবুর উদ্দেশ্যে বললাম, দেখুন আমার ব্যাপারে হয়তো আপনি এতদিনে জেনেই গেছেন যে আমি কে, কেন এসেছি ইত্যাদি।
তাহলে ভালো হয় আপনি ব্যাপারটা যদি একটুখানি খুলে বলেন। ঘটনাটা কি? আমার দুটো ছেলে, ছোট ছেলে মহেন্দ্র আর বড় ছেলে রাজেন্দ্র। যাকে আপনি পাগলের অবস্থায় দেখেছেন ওটাই আমার জ্যেষ্ঠ পুত্র রাজেন্দ্র। ওর যখন 2 বছর বয়স তখন থেকেই নিজের সাথে সাথে অন্যদের আঙুল মুখে দিয়ে চুষত। তো আমি তো প্রথমে ভাবতাম বাচ্চা তো তাই এমন করছে, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যায় ততই ওটার প্রবণতা বাড়তে থাকে। একদিন ওর মা ব্যাপারটা আমাকে জানায়। আমি ভাবলাম এটা ওর অভ্যাস হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এখন যদি না শাসন করি বড় হয়েও এমনটাই করবে। তারপর থেকে যখনই আমার নজরে পড়তো আমি শাসন করতাম। তো কিছুদিন পরে দেখলাম সব ঠিক হয়ে গেছে। কিন্তু দুশ্চিন্তা বাড়লো যখন ওর স্কুল থেকে কমপ্লেন আসতে লাগলো। লাগাতার অভিযোগ আসতে লাগলো স্কুল থেকে যে আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করুন, না হলে আমাদের স্কুল ছাড়তে হবে ওকে। ওর বন্ধুদের থেকেও একই অভিযোগ। আমি বিরক্ত হয়ে স্কুল ছাড়িয়ে দিলাম। দেখলাম যখন শাসনেও কাজ হচ্ছে না তখন ওকে মারধর করতে লাগলাম, যদি কিছুটা পরিবর্তন হয়। কিন্তু পরিবর্তন তো দূরে থাক, আরো বাড়তে লাগলো। শেষে আমার মনে হলো কোনো ডাক্তারের পরামর্শ করা দরকার। অতুলবাবু আমাদের পারিবারিক ডাক্তার, তাই ওনাকেই ঘটনাটা বললাম। উনি শুনে কয়েকটা ডাক্তারের নাম বললেন। বিশ্বাস করুন আপনি, কেউ কিচ্ছুটি করতে পারলো না। বলল ছোটবেলা থেকে এই অভ্যেসটা থেকে গিয়েছে আর এখন বদ অভ্যাসে রূপান্তরিত হয়েছে। একদিন অতুলবাবু আমাদের বাড়ি এসছেন। রাজেন্দ্র সামনেই ছিল। হঠাৎ অতুলবাবুর ডান হাতের বুড়ো আঙুলে জোরে একটা কামড় দিতেই অতুলবাবু চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে রাজেন্দ্রর পিঠে দিলাম বসিয়ে। আপনি বিশ্বাস করবেন না তমাল বাবু, কুকুরকে লাঠি দিয়ে মারার পর যেমন ল্যাজ গুটি একটা গোয়ানি করতে করতে পালায়, ও ঠিক তেমনই গোঙানি করে পালালো, যেটা আমাকে খুবই আশ্চর্য করেছিল। ব্যাপারটা বোধহয় অতুল বাবুও খেয়াল করেছিলেন। তারপর বেশ কয়েকদিন ধরেই ও বাড়ির থেকে নিখোঁজ হয়ে যায়। এদিক ওদিক সন্ধান করতে লোক পাঠিয়েও কিছুই পাইনি। খুব দুঃখ এবং ব্যথা পেয়ে এই রাজবাড়ির নামটা পাল্টে ওর নামে মানে রাজেন্দ্র ভিলা রাখলাম। ছেলেটা দুঃখ নিয়ে চলে গেছে, ছেলের নামটাই বাঁচিয়ে রাখি, সেই উদ্দেশ্যেই নাম বদল করেছিলাম এই প্রাসাদের। এরপর হঠাৎ একদিন রাজেন্দ্র বাড়ি ফিরে আসে। আমি তখন ফন্দি করলাম ওর বিয়ে দিয়ে দিই, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। ওর বিয়েও দিলাম। সবকিছুই ঠিকঠাক চলছিল। তারপর একদিনের ওই দেওয়ালটা হঠাৎ ভেঙে পড়ে। আমার স্ত্রী তাতে চাপা পড়ে মারা যায়। খবরটা বৌমাই আমায় প্রথম দেয়। যখন গিয়ে দেখি তখন বলেই নগেন্দ্রবাবু হাউ হাউ করে কেঁদে ফেললেন। দেখি যে হারামজাদাটা মৃতা মায়ের হাত কামড়ে খাচ্ছে। ছি, আপনি বলুন না, নিজের মাকে কেউ এরম ভাবে? ছি! আমার সাথে গোটা গ্রাম সেই দৃশ্য দেখেছিল। দেখে কেউ স্থির থাকতে পারেনি। গ্রামবাসীরা লাঠি দিয়ে ওকে প্রায় অর্ধমৃত করে দিয়েছিল। আমি শেষে রাগের বশে আদেশ দিলাম, দূরে কোনো গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো, শিয়াল কুকুরে ছিঁড়ে খাক। এ ছেলের মুখ আমি আর দেখতে চাই না। বলেই নগেন্দ্রবাবু হাউ হাউ করে কেঁদে ফেললেন। কিছুক্ষণ সবাই চুপ, শুধু নগেন্দ্রবাবুর কান্না ছাড়া আর কোনো শব্দ নেই। নীরবতা ভেঙে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনার বাড়িতে যে মহিলাটিকে দেখেছিলাম? আমার কথা শেষ হতে না হতেই তিনি বললেন, ওটা আমার পুত্রবধূ অঞ্জলি। রাজেন্দ্র কেউ খেতে চেয়েছিল। আমি অঞ্জলিকে আড়াল করে রেখেছি সবার থেকে, কারণ একবার সবার মুখের দিকে তাকিয়ে আবার বললেন, কারণ ওর এক পাশের গালটা খাওয়া। কি ভয়ঙ্কর! এ কি মানুষ না অন্য কিছু? মনে মনে ভাবলাম। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ওই বাড়িতে আমি
আর আমার বৌমা, এই দুটো প্রাণী থাকে। কাজ করবার জন্য কিছু লোক থাকে অবশ্য, কিন্তু আমি মনে করি আমার স্ত্রী আমার মনের মধ্যেই জীবিত আছে। এই গ্রামের কেউই বলার সাহসই পায় না যে আমার স্ত্রী মারা গিয়েছে। আর আপনি যে বন্ধ ঘরটা সম্বন্ধে জানতে চেয়েছিলেন, সেটাতেই রাজেন্দ্র থাকতো, তাই ওই ঘরটায় আমি কাউকে যেতে দিতাম না। আমি মনে মনে হিসাব করলাম, রাজেন্দ্র যেহেতু এই বাড়ির ছেলে, তাই চাবিটা ও সহজেই খুঁজে পেয়েছিল, কারণ এই বাড়িটা ওর কাছে অজানা নয়। আর অঞ্জলি নামটা তো ওর স্ত্রীর নাম। তারপর অতুলবাবুকে বললাম, এবার অতুলবাবু আপনি বলুন তো, কেন আপনি কাল এখানে এসেছিলেন? আর আপনি যে কাল এখানে এসেছিলেন তার প্রমাণ হলো আপনি কালকেই সেই ঘড়িটা হারিয়েছেন, যেটা এখানেই পড়েছিল আর এখন আমার কাছে। তাহলে বলুন আপনি। অতুলবাবু একটু যেন আশ্চর্য হলেন কথাটা শুনে, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, পরবর্তী শিকার খুঁজতে। আমি চমকে জিজ্ঞাসা করলাম, মানে? আমি নগেন্দ্রবাবুর বন্ধু, পাশাপাশি পারিবারিক ডাক্তারও। নগেন্দ্রবাবু ওনার ছেলের বিষয়ে আমাকে সবটাই বলেছিলেন। প্রথমে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু তারপর যেদিন ওনার বাড়িতে গিয়ে রাজেন্দ্র আমার হাতে কামড়ানোর ফলে নগেন্দ্রবাবু ওকে মারার পর ওর আচরণ দেখলাম, সেদিন আমার মনেও সন্দেহ হলো যে এটা সাধারণ কোনো জিনিস না। তারপর রাজেন্দ্র বাড়ি ছেড়ে আমার কাছে গিয়ে ওঠে, আমাকে সমস্ত ঘটনা খুলে বলে। আমি ওকে বাইরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই। সেখানে জানতে পারি ওর মধ্যে ওয়েন্ট্রিগো সাইকোসিস নামক বিরল সিমটম দেখা গেছে, যেটা আস্তে আস্তে ওকে নরখাদকে পরিণত করবে। পুরো পৃথিবীতে এটা খুবই বিরল একটা রোগ। এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। নিজেদের যদি বাঁচাতে হয় তবে একে মেরে ফেলতে হবে। কথাটা শুনে আমি খুবই ভয় পেয়ে যাই। এটা শুধু আমিই জানতাম, নগেন্দ্রবাবুকেও জানাইনি। তারপর আমার একদিন প্রচুর টাকার দরকার পড়ে। ছেলেকে ডাক্তারি পড়াতে বিদেশে পাঠাতে হবে। নগেন্দ্রবাবুর কাছে চেয়েও পাইনি। এদিকে শুনি রাজেন্দ্রকে গ্রামবাসীরা মেরে ফেলে কোনো এক জঙ্গলে ফেলে দিয়েছে। আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। আমি খোঁজ করে অর্ধমৃত রাজেন্দ্রকে নিজের কাছে নিয়ে আসলাম। ওকে সুস্থ করলাম। শুরু করলাম আমার শয়তানি। প্রথম ওকে শ্মশানে পড়ে থাকা আজ পড়া মরার হাত পা এসব দিয়ে একদম সম্পূর্ণ নরখাদক তৈরি করলাম। তারপর আমি টার্গেট করলাম এই ভিলা। এটা অনেকটাই নির্জন, এখানে কিছু হলে গ্রামের লোক দেখতে পাবে না। ওকে বললাম ওই ভিলা থেকে মানুষকে আনবি আমার কাছে। তারপর থেকে ও একজন করে আনতে লাগলো, আর আমি সব মূল্যবান অঙ্গ যেমন কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি বের করে এক্সপোর্ট করতাম। তারপর বাকি কিছুটা ওকে খেতে দিয়ে বাকিটা ওখানেই ফেলে আসতে বলতাম। কিন্তু রোজ তো আর প্রাচীরের দরজা খোলা থাকতো না। যেদিন না খোলা পেতাম সেদিন বাইরে অপেক্ষা করতাম। কেউ বেরিয়ে আসলেই ওই ঘড়ির মতো জিনিসটা দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করতাম। ওটাতে আলো ফেললে খুব চকচক করে। কিছুক্ষণ দেখার পর যখন বোঝা যায় এটা ঘড়ি নয়, তখন আরো কৌতূহল বেড়ে যায় ওটাকে সামনে এসে দেখার জন্য। ব্যাস, দরজা খুলে আসতেই হতো, আর তাহলেই আমাদের কাজ হয়ে যেত। কি সাংঘাতিক! আমি তো রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমায় অজ্ঞান করে কানের সামনে গল্প বলছে। জ্ঞান ফিরল পায়ে একটা পিঁপড়ে কামড় দেওয়ার পর। স্বাভাবিক হতে জিজ্ঞাসা করলাম, কারোর জীবন নিয়ে আপনি সন্তানকে ডাক্তার বানাচ্ছেন? আসলে ডাক্তারের কাজ হলো জীবন দেওয়া, জীবন নেওয়া না। কিছুটা থেমে আমি আবার প্রশ্ন করলাম, আপনি যখন সবকিছু করলেন তখন বাকিটুকু কেন ফেলে আসতেন? আমি জানি আমি পাপ করেছি, তার কিছুটা অন্তত পুণ্য করি। বাকিটুকু ফেলে আসতাম যাতে মৃত ব্যক্তির সৎকারটুকু ভালোভাবে হয়। আমি পাপী হতে পারি, কিন্তু একেবারে নিষ্ঠুর নই। আমি বললাম, এই নৃশংস ঘটনার জন্য আপনার ফাঁসিও কম হবে। আমি তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ স্টেশনে খবর পাঠিয়ে অতুল ব্যানার্জি আর রাজেন্দ্র নারায়ণ রায় দুজনকেই পুলিশের হাতে তুলে দিলাম।
তারপর গাছের পেছনে আধ খাওয়া মরা মরদেহটা সবাইকে দেখিয়ে তার সৎকারের ব্যবস্থা করতে বললাম। চিতায় মৃতদেহ তোলা হলো, আগুন দেওয়া হলো। আমি স্পষ্ট দেখলাম রাজেন্দ্র হাত করে পড়ে যেতে যেতে ক্ষুধার্থ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে চিতায় ফুটতে থাকা দেহটার দিকে। জিভটা যেন লক লক করছে ওটার জন্য। শুনছিলেন দেবাশিস জানার কলমে রাজেন্দ্র ভিলার রহস্য। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছাতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, আবির, সুদীপ্ত, অতনু ও আমি রাজদীপ। ফিরছি আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।